হাই এভরিবডি, আমি রশনি আর ম্যাজিক্যাল ফ্রেন্ডস গ্রুপে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি শ্রদ্ধেয় লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস সমগ্র পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান। গল্পটি আমরা সংগ্রহ করেছি আনন্দ পাবলিশার্সের থেকে প্রকাশিত পাণ্ডব গোয়েন্দা সমগ্র 1 থেকে। আজকে আমাদের মুখ্য চরিত্রে মানে বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু আর বিচ্চুর চরিত্রে থাকছে আমার 5 বন্ধু দেবাংশ, ঋষি, স্বর্ণাভ, অভিলাষা আর সোমদত্তা। কিডন্যাপারের চরিত্রে থাকছে সাক্ষ্য, অধ্যাপক ভবেশ রায় ও থানার ওসির চরিত্রে থাকছে সন্দীপ আঙ্কেল। আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা। দয়া করে ত্রুটি মার্জনা করে দেবেন। বাবলু, বিলু, ভম্বল 3টি ছেলে, বাচ্চু, বিচ্চু 2টি মেয়ে। এই নিয়ে ওরা 5 জন, আর ওদের সঙ্গে আছে কালো একটি দেশি কুকুর নাম পঞ্চু। কুকুরটির এক চোখ কানা বলে ওকে ওরা কানা পঞ্চু বলে, আর লোকে ওদের বলে পঞ্চপাণ্ডব। এই 5টি ছেলে মেয়ে এবং এই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায়। এই কজনে কেউ কাউকে ছাড়া থাকে না, যেমনই দস্যি, যেমনই ডান পিটে, আর তেমনই লেখাপড়ায়। গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা 5 জনে পঞ্চুকে নিয়ে মিত্তিরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে পোড়ো ভাঙা একটা বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো ওরা। বাড়িটা দোতলা, একদিকে ছাদ নেই, একদিকে দেওয়াল ধসে পড়েছে, একদিকে ছাদে ছোট ছোট বট গাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি গজিয়েছে। বাড়ির ভেতর আর বাইরেটায় ঘন ঘাস, আগাছা ইত্যাদির বন হয়ে আছে। একটা মস্ত গুলঞ্চ গাছ তার শাখা প্রশাখা নিয়ে ঝুঁকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে। ওরা 5 জনে সেইখানে এসে বসলো। বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো 2টো কাঁচা আম। বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। ভম্বলের কাছে ছিল ছোট একটা ছুরি। তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ জুৎসই একটা চিজ তৈরি করে ফেললো ওরা। বাচ্চু আর বিচ্চু মেয়ে দুটি নেহাতি ছোট বলে ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। যখন ভাগ হলো তখন সবার ভাগেই সম পরিমাণ পড়লো। বাচ্চু বিচ্চু ছোট বলে যে ওদের ভাগে কম পড়লো তা কিন্তু নয়। আমের কুচি খেয়ে বিলু আর ভম্বল সেই আঁকা বাঁকা গুলঞ্চ গাছের ডালে উঠে ঠেস দিয়ে বসে রইল। বাচ্চু বিচ্ছু শুয়ে গড়াগড়ি দিতে লাগলো ঘাসের ওপর। আর বাবলু করলো কি, পঞ্চুর সামনেকার পা দুটো ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করতে লাগলো। পঞ্চুর সঙ্গে খেলা করতে করতেই বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। যেই না আসা বাবলু অমনি নিজের মনেই হাতে টুসকি দিয়ে চেঁচিয়ে বলল, দ্যাটস আইডিয়া, পেয়ে গেছি। বিলু, ভম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়লো। বাচ্চু বিচ্ছু শোয়া ফেলে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসলো ঘাসের ওপর। পঞ্চুও তাকালো বাবলুর মুখের দিকে। বিলু বলল, কিসের আইডিয়া রে বাবলু? বাবলু চোখ দুটো উজ্জ্বল করে বলল, একটা চমৎকার প্ল্যান এসেছে মাথায়। ভম্বল বলল, কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চারের প্ল্যান। বিলু বলল, মাথা খারাপ? এই মিত্তিরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? হ্যাঁ, সাহস থাকলেই করা যায়। ভম্বল বলল, তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই। পরিবেশ তৈরি করে নেব। কি করে নিবি? যেখানেই রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাবো আমরা। বাচ্চু বিচ্ছু বলল, কাজটা কিন্তু খুব কঠিন। বাবলু বলল, হোক কঠিন, চেষ্টা তো করতেই পারি। বিলু বলল, তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই। ভম্বল বলল, মন্দ নয়, দেখাই যাক না একটু চেষ্টা করে। বিলু একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, লেগে পড়। জয় মা কালী। তার উপর তুই যখন আমাদের লিডার, তখন ভাবনা কি? বাচ্চু বিচ্ছু বলল, ওহ, কি দারুণ মজা। ভম্বল আনন্দে চেঁচিয়ে উঠল। চিয়ার্স ফর বাবলু। সবাই সমস্বরে বলে উঠল, হুররে। পঞ্চু অমনি আনন্দে ডেকে উঠল। বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল, তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি কিন্তু। পারবি তো পঞ্চু?
পঞ্চু ডাকলো। বাবলু বলল, এবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে, আর এই বাগানে এই পুরো বাড়ির ভেতর হবে আমাদের ঘাঁটি। বিলু বলল, কি নাম দিবি দলটার? ভুম্বল বলল, সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে তখন আমাদের দলের নামও তাই হবে, পঞ্চপাণ্ডব অ্যান্ড কোং। বাবলু বলল, তুই না একেবারে রাম বুদ্ধ, এন্ড কং আবার নাম হয় নাকি? বাচ্চু বলল, তুমি বলো বাবলুদা। বিচ্ছু বলল, শুধু পঞ্চপাণ্ডব নামটা কেমন? বাবলু বলল, না, নামটাকে আর একটু মডার্ন করতে হবে। আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল, ওয়ান্ডারফুল। ভুম্বল বলল, আমি এখনই আমাদের পাড়ার খেচাদাকে দিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা। বাবলু বলল, সেই ভালো, আজ থেকেই তাহলে আমাদের কাজটা শুরু হয়ে যাক। ভম্বল, তুই আগে গিয়ে তাড়াতাড়ি যা, আগে গিয়ে সাইনবোর্ডটা তৈরি করে আন। যা যা যা, তাড়াতাড়ি যা, আমরা তখন আর ঘরটা পরিষ্কার করে ফেলছি। ভুম্বল চলে গেল। বিলু বলল, ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝ্যাঁটা তো চাই, তারপর জল ছিটাবার জন্য চাই একটা বালতি। বিচ্ছু বলল, আমাদের পলিথিনের বালতিটা নিয়ে আসবো বাবলুদা। বাচ্চু বলল, কি করে আনবি, মা যদি দেখতে পায়? সে আমি ঠিক নিয়ে আসবো লুকিয়ে। এই বলে বিচ্ছু চলে গেল। ততক্ষণে বাবলু, বিলু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে। একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সেই বালতি করে পাশের পুকুর থেকে জল এনে খড়ময় ছেটানো হলো। ভুম্বলও ফিরে এলো ঘন্টা দুয়েকের মধ্যে। ওর হাতে চমৎকার একটি সাইনবোর্ড, যাতে লেখা পাণ্ডব গোয়েন্দা। সেই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেওয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। কাজেই ওরা আর কেউ রইল না সেখানে। পঞ্চুকে নিয়ে যে যার ঘরে ফিরে গেল। রাত্রিবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল। দুজনেই ঘুমোচ্ছিল অঘরে। এমন সময় গুমোট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছুর। বিছানায় শুয়ে তাই এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরবেলা ঘটনাগুলো মনে আসতে লাগলো সব। হঠাৎ মনে পড়লো, আরে পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়িটার ভেতরেই ফেলে রেখে এসেছে, সেটা তো আনা হয়নি। মনে পড়তেই বুকটা ধড়াস করে উঠলো। কেননা কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে, তখন যদি মা বালতি না পান, তাহলেই সব ফাঁস হয়ে যাবে। আগে তো দুমদাম করে ঘা কতক দিয়েই দেবেন ওকে, তারপরে অন্য কথা। বিচ্ছু যে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। পাশ ফিরে দেখলো বাচ্চু অঘরে ঘুমোচ্ছে। রাত তখন কত, তাই বা কে জানে। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকে, কিন্তু কেন কে জানে ওর এই আরামের ঘুমটা নষ্ট করতে খুব মায়া হলো বিচ্ছুর। তাই বারবার উসখুস করতে লাগলো। তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটু টিপুনি দিয়ে ডেকেই ফেললো বিচ্ছু। হেই দিদি, দিদি। বাচ্চু ঘুমের ঘোরেই বলল, শোন। বাচ্চুর ঘুম ভেঙে গেল, তবুও সে তন্দ্রা জড়ানো গলায় বলল, কি? শোন না ভালো করে। বাচ্চু বিরক্ত হয়ে বলল, বল না কি বলছিস। একটা খুব ভুল হয়ে গেছে রে। কি হয়েছে? বালতিটা সেখানেই পড়ে আছে, নিয়ে আসা হয়নি। কি হবে তাহলে? তুই বল না কি হবে। মা সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে। তাছাড়া মায়ের রাগ জানিস তো, আগেই মেরে দেবে দুমদাম করে। মারবার আগেই তুই কেঁদে দিবি, তাহলে কিচ্ছু হবে না। বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায়? যাই যাবে, যেমন নিয়ে গেছিস তুই, বুঝবি এবার ঠেলা। তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি। কোথায়? সেইখানে। তোর কি মাথা খারাপ হয়েছে?
এই রাত্রিরে আবার সেখানে কেউ যায় নাকি? বালতি না পেলে কাল সকালে কি কাণ্ডটা হবে বুঝতে পারছিস তো। যা হয় হবে, এখন চুপচাপ শুয়ে থাক দেখি, আমার ঘুম পাচ্ছে। বিচ্ছু আর কি করে, সেও চুপ করে শুয়ে রইল একপাশে। শুয়ে রইল কিন্তু ঘুম এলো না। একটা দুশ্চিন্তা বারবার ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সে শুয়ে শুয়ে শুধু সেই বালতিটার কথাই ভাবতে লাগলো। তারপর এক সময়ে যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকার শব্দ শুনতে পেল, তখন বুঝলো বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়ে গেছে। বিচ্ছু ততক্ষণে মনস্থির করে ফেলেছে, সে আর বাচ্চুকে কোনো রকম বিরক্ত না করে চুপি চুপি উঠে বসলো। তারপরে আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিড়টা খুলে নেমে এলো রাস্তায়। রাস্তায় নেমে চারদিকে একবার তাকিয়ে দেখলো বিচ্ছু। চারদিক নিস্তব্ধ, শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারের জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবলুদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের রকে বেশ খোশ মেজাজে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু। পঞ্চু শুয়ে শুয়ে এক চোখে পিটপিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে লেজ নেড়ে নেড়ে ছুটে এলো বিচ্ছুর কাছে। এই অসময়ে বিচ্ছুর সঙ্গটা ওর কাছে সত্যিই অপ্রত্যাশিত ছিল। পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে কুইকুই করতে লাগলো। বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, চল পঞ্চু, তোতে আমাতেই যাই, সেই ভাঙা বাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি। পঞ্চু কি বুঝলো কে জানে, এই রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়েই বুঝি সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। বিচ্ছু পঞ্চুকে নিয়ে এগিয়ে চলল মিত্তিরদের বাগানের দিকে। রাতের অন্ধকারে বাগানের এক কোণে ভাঙা বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। একে রাত্রির অন্ধকার, তার উপর ছায়া ছায়া কালো গাছপালাগুলো দেখলে বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে ওঠে। নেহাত পঞ্চু রয়েছে তাই, না হলে এই অন্ধকারে একা আসতে বিচ্ছুর সত্যিই খুব ভয় করত। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে জুটলো। ঘরের ভেতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল বলে বালতিটা যে ঠিক কোনখানে আছে তা দেখতে পেল না বিচ্ছু। আর পঞ্চু ঠিক বুঝতে পারলো না বিচ্ছুর এখানে কিসের জন্য আসা। বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিকে সেদিকে খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ এক জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়লো, আর কে যেন একজন গম্ভীর গলায় বলে উঠলো, কে রে তুই? সঙ্গে সঙ্গে পঞ্চু ক্রুদ্ধ গলায় চেঁচিয়ে উঠলো, তারপরে আলো লক্ষ্য করে তীরের বেগে ছুটে গেল। বিচ্ছু তখন ভয়ে কাঠ হয়ে গেছে, সে বুঝতে পারলো না রাত দুপুরে এই লোকটা কে। পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ভয়ে কেঁদে উঠলো। বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করে লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের উপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়লো। পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। সে তখন কোনো রকমে বালতিটা খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দৌড় দৌড় দৌড়। পরদিন সকালবেলা বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু। কাল রাতে সে আর পঞ্চু কিভাবে গিয়েছিল, কি দেখেছিল সব বলল। সব শুনে বাচ্চু চোখ দুটো বড় বড় করে বলল, বলিস কি রে, ভয় করলো না তোর? বিচ্ছু বলল, না, ভয় আবার কি। ও, তুই সত্যি বিচ্ছু। আমি হলে তো ভয়েই হার্ট ফেল করতাম, এই অন্ধকারে রাত দুপুরে একা একা, বাপ রে। তবে ভয় যে করেনি তা নয়, আলোটা যখন মুখের ওপর এসে পড়লো তখন খুব ভয় হয়েছিল। কি মনে হয়েছিল?
আমি ভূত মনে করেছিলাম। না না, ভূত নয়। ভূত হলে টর্চ ব্যবহার করতো নাকি? এ নিশ্চয়ই চোর ডাকাতের ব্যাপার। তাই বলেই মনে হয়। এখন তাহলে কি করা যায়? ব্যাপারটা বাবলুদাকে জানানো উচিত। আমি একবার বাবলুদার কাছে যাই, তারপর বাবলুদা যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক, তুই তাহলে এক্ষুনি যা। বাচ্চু চলে গেল। দুপুরবেলা মিত্তিরদের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত হলো সকলে। বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চু, কেউ বাদ গেল না। বিচ্ছু ধীরে ধীরে গত রাতের ঘটনাটা সবিস্তারে খুলে বলল। শুনে তো সকলে অবাক। বাবলু বলল, এই বিচ্ছুর এই দুর্দান্ত সাহসের প্রশংসা করি। বিলু বলল, কিন্তু এইরকম যদি হয়ে থাকে তাহলে এরপরে আমাদের এখানে ঘাড়ি করাটা ঠিক হবে? ভম্বল বলল, আলবাত হবে। এমন নিরিবিলি জায়গা আর কোথায় পাবো বল? তাছাড়া এই বাগানে যাতায়াত তো আমাদের একদিনের নয়। বিলু বলল, সে কথা ঠিক, কিন্তু কাল রাত্রে যা হয়ে গেল তারপরে। বাবলু বলল, দেখ, ভীতু ছেলের মতো কথা বলিস না। পাণ্ডব গোয়েন্দারা কখনো ভীতু হয় না। এটাই প্রমাণ করতে হবে আমাদের ঘাঁটি এখানেই থাকবে, এবং সময় পেলেই আমরা এখানে এসে জড়ো হব। যেই জন্যে আমাদের মনে এই পাণ্ডব গোয়েন্দা, তার উদ্বোধন আমরা আজকে করি। আজ থেকেই শুরু হবে আমাদের কাজ। আজ রাত 12টার সময় সবাই যখন ঘুমিয়ে থাকবে, তোরা আমার বাড়ির সামনে যেই লাইট পোস্ট এর নিচে দাঁড়িয়ে থাকবি। সেখান থেকেই জল বেঁধে আমরা এখানে আসব। তবে আমরা পঞ্চুকে নেব না, কারণ এটা যদি সত্যি কোনো ভৌতিক ব্যাপার হয়, কুকুরে ভূত চেনে, আর ও ব্যাটা চেঁচিয়েই জিনিসটা মাটি করে দেবে। বিলু বলল, কিন্তু আমার মনে হয় পঞ্চু আমাদের সঙ্গে থাকলে ভালোই হতো। না, সেই না শুনে পঞ্চু অমনি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে উঠল। না পঞ্চু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই তখন বাবলুকেই সমর্থন করলো। একেবারে পুরোপুরি ভাবে ঠিক হয়ে গেল যে পঞ্চু ওদের সঙ্গে যাচ্ছে না। রাত তখন 12টা। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু ঠিক সময়ে বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো। এসে দেখলো ওরা আসবার আগেই বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর যেই ওরা জড়ো হলো, অমনি সবাই মিলে চললো মিত্তিরদের বাগানের দিকে। যথাসময়ে বাগানের সেই ভাঙা বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো সকলে। আজ আর এখানে আসতে অন্ধকারেও কোনো অসুবিধে হলো না, কেননা বাবলুর হাতে টর্চ ছিল। না হলে যা অন্ধকার, তাতে পাশের লোককেই দেখা যায় না। বাবলু বলল, রাত্রেই আমরা এই বাড়ির সমস্ত ঘর খুঁজে দেখব। বিলু বলল, দেখাই যাক চোর ডাকাত কি ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না। ভম্বল বলল, সঙ্গে একটা আসবটি রাখলে ভালো হতো। বাবলু বলল, আসবটি দিয়ে কি হবে শুনি? আসবটি থেকে ভূত পালাবে? বোকা কোথাকারের! এটা বিজ্ঞানের যুগ, এখানে ভূত ফুত বলে কিচ্ছু হয় না। আর যদি ভূত থেকেই থাকে তাহলে আমরা ভূতের সাথে খালি হাতেই লড়াই করব। ভম্বল বলল, আমি অবশ্য আসবার সময় সঙ্গে একটা গুলতি আর কিছু পোড়া মাটির গুলিও নিয়ে এসেছি, দরকার হলেই কাজে লাগাবো। বাবলু উৎসাহিত হয়ে বলল, খুব ভালো করেছিস, অনেক কাজে লাগবে ওটা। দে গুলটিটা আমার হাতে দে দেখি। ভম্বল গুলতিটা বাবলুর হাতে দিল। এমন সময় হঠাৎ শব্দ করে সবাইকে চুপ করতে বলল বাবলু। কি হলো? হলো কি? সবাই কান খাড়া করে শুনতে লাগলো সেটা। কেমন যেমন রোমাঞ্চকর মনে হলো। বিচ্ছু এসে বাচ্চুর গায়ের কাছে ঘন হয়ে দাঁড়ালো। সবাই শুনলো ছাদের উপর কেমন যেন একটা খসখস আওয়াজ হচ্ছে। কি ভয়ঙ্কর! এই ঘন অন্ধকারে, নিকষ কালোয় এই ভাঙা বাড়িটা তখন সত্যিই প্রেতপুরী বলে মনে হলো। মুঠো মুঠো জোনাকি চারদিকে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে উড়ে বেড়াচ্ছে। সেই মিটিমিটি জোনাকির আলোয় মনে হলো এই পরিবেশটাই এক সাংঘাতিক রকমের বিভীষিকাময়।
বাইরে চাঁপা গাছের ডালে একটা পেঁচা ডাকলো। ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছে। তখন প্রত্যেকেই স্থানুর মতো দাঁড়িয়ে আছে। দেওয়াল ঘেঁষে নীরবে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল ওরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একসময় খুব সাবধানে অত্যন্ত চাপা গলায় বাবলু বলল, সবাই আমার পিছু পিছু আয় তো। তারপর গুলতিটা একটু টেনে টেনে রেখে হাতে দিয়ে বাবলু বলল, এগুলো তোর কাছে রাখ বিলু, তোর হাতে অব্যর্থ টিপ। যদি দেখিস যে কোনো আলো আমাদের দিকে এসছে, আমাদের মুখে পড়ছে, তখনই সেই আলো লক্ষ্য করে টিপ করে বলতে শুনবি। বিলু আচ্ছা বলে গুলি ও গুলতি নিয়ে নিল। তারপর সবাই মিলে এগিয়ে চললো বাবলুর পিছু পিছু। ওরা এ ঘর সে ঘর করে দোতলায় উঠে এলো। দোতলার বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখলো ঘরের ভেতর থেকে মৃদু একটু আলোর রেখা খুব অস্পষ্ট ভাবে বাইরে ভেসে আসছে। ওরা একবার থমকে দাঁড়ালো। তারপর খুব সন্তর্পণে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখলো একজন ভদ্রলোক হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝে পড়ে আছেন, আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো দুটো ছোরা হাতে নিয়ে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! একজন ছোরা উঁচিয়ে বলছে, এখনো কিন্তু সময় আছে, যদি ভালো চান তো শিগগিরই এই কাগজটিতে লিখে দিন, আমরা গেলেই যেন আপনার স্ত্রী আমাদের হাতে 20,000 টাকা তুলে দেন। যদি না লেখেন তাহলে আজ রাত্রে আপনাকে খুন করে আমরা এই বাগানের চাপা গাছের গোড়ায় পুঁতে ফেলব। আপনার মতো অনেককেই সরিয়ে দিয়েছি আমরা, অতএব যা বলছি তা চটপট করে ফেলুন। ভদ্রলোক কঠিন গলায় বললেন, ও টাকা আমার মেয়ের বিয়ের জন্য সবেকাল তুলেছি। আমার এখনো 5,000 টাকা দরকার। আমি কি করে ও টাকা তোমাদের দেব? আপনাকে দিতেই হবে। অসম্ভব, ও আমি দিতে পারবো না। চিঠি তাহলে লিখবেন না আপনি? না, আমার মেয়ের বিয়ে আমার বাড়ির লোকেরাই দিয়ে দেবে। তোমাদের যা ইচ্ছা তা করতে পারো। এই না দেখেই তো পাণ্ডব গোয়েন্দাদের চক্ষু গেল স্থির হয়ে। এ আবার কি আশ্চর্য ব্যাপার! কঙ্কাল যে মানুষের মতো কথা বলে তা ওদের ধারণাতেই ছিল না। কঙ্কাল কঙ্কালই, কঙ্কাল মানেই তো ভূত। আর তাই যদি হয়, মানে ভূতে যদি হয়ে থাকে, তবে ভূতে কেন খামোখা টাকা চাইতে যাবে? এ শুধু আশ্চর্য নয়, দারুণ এক রহস্যময় ব্যাপার। পিলু বলল, কি করবি রে বাবলু? কেটে পর শিগগিরই, হাওয়া খারাপ। ভম্বল বলল, আমরা কি সত্যি সত্যি ভূতের পাল্লায় পড়লুম? পিলু বলল, তাই তো মনে হচ্ছে। এদের কথা শুনে বাবলু একটু রেগে গিয়ে বলল, আচ্ছা ইডিয়েট, তো চুপ কর না। যেই না বলা সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে তাকালো। তারপর চট করে বাতিটা নিভিয়ে টর্চের এক ঝাঁক তীব্র আলো ওদের মুখের উপর নিক্ষেপ করে বলল, কে কে ওখানে? ধরা পড়ে গিয়ে বাবলুদের তখন দারুণ সাহস বেড়ে গেছে, আবার জেদও চেপে গেছে খুব। ওরা তাই সমস্যারে বলে উঠল, পাণ্ডব গোয়েন্দা। বিলু রেডি হয়েই ছিল। সঙ্গে সঙ্গে সে একটু আড়াল হয়ে টর্চের মুখ লক্ষ্য করে গুলতি টিপ করলো। একেবারে অব্যর্থ টিপ লাগলো গিয়ে ঠিক টর্চের আলোর মুখেই। লাগা মাত্রই ফট করে ভেঙে গেল কাঁচটা। সে আলো নিভে গেল তখনই। ওদের আলো যেই না নিভলো অমনি জ্বলে উঠলো বাবলুর টর্চ। একটা কঙ্কাল ভয় চেঁচিয়ে উঠলো, ভূ ভূ ভূ, এ নিশ্চয়ই ভূতের ব্যাপার। হাতের কাছে একটা আধলা ইট পড়েছিল। ভম্বল করলো কি, চট করে সেই ইটটা কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারলো কঙ্কালটার মুখে। ওতেই যথেষ্ট। ইটের ঘা খাওয়া মাত্রই মাথা ঘুরে পড়ে গেল বাছাধন। সেই না দেখে অপর কঙ্কালটা ভয়ে বিস্ময়ে চমকে উঠল, আর এক লাফে পাশের ভাঙা জানলা দিয়ে হাওয়া, তারপর দুর্দার করে ওপরে সিঁড়ি বেয়ে দে দৌড়। বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু কঙ্কালটার দৌড়ের বহর দেখে অবাক হয়ে গেল। এমন সময় ছাদের ওপর থেকে পঞ্চুর গলা শোনা গেল,
বাবলু অবাক হয়ে বলল, পঞ্চুর গলা না? পঞ্চু কোত্থেকে এলো? ওকে তো আনিনি আমরা। বিচ্ছু বলল, ও নিশ্চয়ই লুকিয়ে আমাদের পিছু পিছু পালিয়ে এসেছে। ওহ, কি বদমাইশ! যাক, ভালোই হয়েছে। বাবলু জোরে চেঁচিয়ে ডাকলো। আয় আয় পঞ্চু আয়, আমরা এখানে আছি। কিন্তু কোথায় পঞ্চু? ওরা বারান্দার কাছে এগিয়ে এসে দেখলো পঞ্চু তখন পলায়মান সেই কঙ্কালটাকে ধরবার জন্য তীরের মতো ছুটছে। বাবলু বলল, যাক, পঞ্চু যখন গেছে আর আমাদের ওইদিকে মাথা ঘামাবার দরকার নেই। এখন ঘরের ভেতরে ঢুকে দেখা যাক ব্যাপারখানা কি। ওরা সকলে ঘরের ভেতর ঢুকলো। তারপর টর্চ জেলে সেই অচৈতন্য কঙ্কালটার কাছে এগিয়ে গেল ওরা। বিলু আর ভম্বল হাত পা বাঁধা ভদ্রলোকের বাঁধন খোলার কাজে লেগে গেল। ভদ্রলোক মুক্তি পেতেই তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বার করে জ্বেলে ফেললেন বাতিটাকে। বাতির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠতেই ওরা দেখলো এতক্ষণ দূর থেকে যাকে ওরা কঙ্কাল বলে ভুল করেছিল, আসলে সে কঙ্কালই নয়, কঙ্কালের পোশাক পরা মানুষ মাত্র। তার কালো পোশাকের ওপর সাদা সাদা ডোরা এমন ভাবে আঁকা যে তাকে আচমকা দেখলে সত্যিকারের কঙ্কাল বলেই মনে হবে। মানুষটা তখনও অজ্ঞান হয়েছিল। ওরা সেই অবস্থাতেই বেশ শক্ত করে বেঁধে ফেললো তাকে। এদিকে সেই ভদ্রলোক তো মুক্তির আনন্দে গদগদ হয়ে বাবলুকে জড়িয়ে ধরে বললেন, কি বাবা তোমরা, বিপদে আমার প্রাণ বাঁচালে। ঠিক সময়টিতে তোমরা এসে না পড়লে ওরা আমাকে নির্ঘাত মেরে ফেলতো। বাবলু বলল, আমাদের পরিচয় পরে পাবেন, এখন আপনি আগে থানায় খবর দিন, দেরি করবেন না। ঠিক বলেছো, আমি এখনই গিয়ে পুলিশকে নিয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। এই বলে ভদ্রলোক চলে গেলেন। দূর থেকে পঞ্চুর ডাক তখনও কানে আসছে। এই বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে, সেই পুকুরের পাড় থেকে পঞ্চুর গলার স্বর ভেসে আসছে। বাবলু বলল, আমার মনে হয় না কঙ্কালের কাপড় পরা লোকটা পালাতে না পেরে জলে ঝাঁপ দিয়েছে। এবারটা আমাদের পঞ্চু তো ছাড়বার পাত্র নয়, সে তো ওকে ছাড়বে না, বোধহয় উঠতে দিচ্ছে না ব্যাটাকে। খানিক পরেই বাগানের বাইরে একটা গাড়ি থামার শব্দ পাওয়া গেল। বাবলু বলল, নিশ্চয়ই পুলিশের গাড়ি। ভম্বল বারান্দার কাছে এগিয়ে গিয়ে টর্চের আলো ফেলে দেখলো সত্যিই পুলিশের গাড়ি সেটা। গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশ বাগানে ঢুকতেই ভম্বল ওপর থেকে হেঁকে বলল, আমরা সবাই এখানেই আছি, আপনারা সোজা উপরে উঠে আসুন। পুলিশের লোকেরা দ্রুত ওপরে উঠে এলো। ওদের সঙ্গে ছিলেন সেই ভদ্রলোক এবং থানার ওসি। ভদ্রলোক বললেন, এই সেই ছেলেরা যারা আমার জীবন রক্ষা করেছে। ওসি বাবলুর কাঁধে হাত রেখে বললেন, তোমাদের পরিচয়? পাণ্ডব গোয়েন্দা। আজকের দিনে তোমাদের মতন ছেলে মেয়ে দেখা যায় না। তা পাণ্ডব গোয়েন্দার মানে তো কিছু বুঝলাম না ভাই। এত রাত্রে তোমরা এখানে কি করতে এসেছিলে? বাবলু তখন একে একে সব কথা খুলে বলল। সব শুনে ওসি অত্যন্ত খুশি হয়ে বললেন, এই যে ভদ্রলোকের জীবন রক্ষা করলে তোমরা, ইনি কে জানো? ইনি একজন অধ্যাপক, তোমরা হয়তো নামও শুনে থাকবে। এনার নাম ভবেশ রায়। হ্যাঁ হ্যাঁ শুনেছি। এমন সময় ওসির চোখ পড়ল সেই কঙ্কালের পোশাক পরা লোকটির দিকে। লোকটিকে দেখেই চমকে উঠলেন তিনি। আরে, এই বেটা তো একজন দাগি আসামি। আমি অনেকদিন ধরে খুঁজছিলাম বেটাকে। বেশ কয়েকটা মার্ডার কেস ঝোলানো আছে বেটার নামে। স্যার, পিছনে পুকুরে আরেকজন আছে যে পালাতে না পেরে পুকুরে ঝাঁপ দিয়েছে, আর আমাদের কুকুরটা তাকে আটকে রেখেছে। আপনি চলুন তাড়াতাড়ি স্যার, ওই যে শুনুন আমাদের কুকুরের ডাক শোনা যাচ্ছে। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে। ওসি তাঁর কয়েকজন কনস্টেবলকে বললেন, এই, তোরা এই বেটাকে অ্যারেস্ট করে ভ্যানে ওঠা, আমি ততক্ষণ অন্যটার ব্যবস্থা করি। এই বলে আরো 2-4 জন কনস্টেবলকে নিয়ে পুকুরের দিকে চললেন। পাণ্ডব গোয়েন্দারাও পুলিশের সঙ্গে চলল। জোড়া জোড়া টর্চের আলোয় আলোকিত পথে দলবদ্ধ হয়ে চলতে কোনো অসুবিধেই হলো না। পুকুর পাড়ে গিয়ে সবাই যা দেখলো তা মহান কেলেঙ্কারির ব্যাপার। পলাতক লোকটি প্রাণ বাঁচাবার জন্য সত্যই জলে ঝাঁপ দিয়েছে, আর
পঞ্চু তাকে এমন ফ্যাসাদে ফেলেছে যে বাছাধন কোনো রকমেই ডাঙায় উঠতে পারছে না। যেদিক দিয়ে উঠতে যায় সেদিক দিয়েই আক্রমণ করে পঞ্চু। নিরুপায় লোকটি তখন পঞ্চুর আঁচড় কামড় থেকে বাঁচবার জন্য জলের উপর রসগোল্লার মতো ভাসছে। বাবলু গিয়ে পঞ্চুকে ধরতেই জল থেকে সুরসুর করে উঠে এলো লোকটি। পুলিশের লোকেরা হাত করা নিয়ে একেবারে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। উঠে আসতেই অ্যারেস্ট করলো লোকটিকে। পাণ্ডব গোয়েন্দাদের এই নৈশ অভিযান সত্যই সফল হলো। দুজন নামকরা দুষ্কৃতীকে যে ওরা ধরিয়ে দিতে সক্ষম হলো, এটা বড় কম কৃতিত্বের ব্যাপার নয়। তাছাড়া একজনের জীবনও রক্ষা হলো। ওসি সেই রাতে পুলিশের জিপে করে পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন এবং সকলের বাবা মাকে ধন্যবাদ জানালেন। আর সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশ বাবু তাঁর মেয়ের বিয়েতে পাণ্ডব গোয়েন্দাদের নেমন্তন্ন তো করলেনই, উপরন্তু করলেন কি, তার পরদিন রাত্রিবেলা পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের বাবা মাকে পর্যন্ত বাড়িতে গিয়ে দারুণ ভাবে খাওয়ালেন। সেই নিমন্ত্রণে অবশ্য পঞ্চুও বাদ পড়েনি। সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল। তো এই ছিল আমাদের পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর আমরা শীঘ্রই ফিরে আসব পরের অভিযানগুলো নিয়ে। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম।